পসিবল। ভার্সিটি আমি আমি তো আশেপাশে আছি, আপনি কই আছেন? আমার তো বাসা স্যার সব উত্তরাতেই, কিন্তু কথা হচ্ছে এখন ভার্সিটিতে যাওয়া হেডেক একটা। এইটাই, আমি কাঞ্চনেই আছি। রেকর্ডিং শুরু হয়েছে কি? জি জি স্যার। স্যার, শুরু হয়েছে। স্যার তো আমরা ভার্সিটি পড়াশোনা ওপেন শুরু করি। ওপেন হলে তখন দেখানো যাবে না মানে project? না, প্রজেক্ট প্রজেক্ট আগেই দেখানো লাগবে। প্রজেক্ট আগেই শেষ না করে ফেলতে হবে। না না, আগেই দেখাবো, বাট আপনার হচ্ছে কাজটা চললে দেখাতে চাইছে। না মানে ফুল মার্কিং তো আসলে ঈদের আগেই করে ফেলতে হবে, সো ওই সময় দেখায় লাভটা কি বলেন? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, সো তোরা শুরু করতেছি। যে আমাদের এখন পড়তে হবে ফাজি এক্সপার্ট সিস্টেম। তো রুল বেসড সিস্টেম আমরা দেখছি যে শুধুমাত্র ইফ দেন এর উপরে কাজ করে। আর ফাজি এক্সপার্ট সিস্টেম যেটা, সেটা অ্যাকচুয়ালি ফাজি লজিক অ্যাপ্লাই করে বুলিয়ান লজিকের বিপরীতে। এবং হোয়াট ইজ ফাজি লজিক? ফাজি লজিক মিন্স হচ্ছে যেটা রেঞ্জ হতে পারে 0 থেকে 1 এর ভিতরে যা আছে সব, 0.49, 0.495, 0.4999, হোয়াট এভার, যে কোনো রিয়েল নাম্বার 0 থেকে 1 এর ভিতরে পসিবল ফাজি এক্সপার্ট সিস্টেমে। এটা কি বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, আপনি তো বললেন পয়েন্টের কথা। নর্মালি আমাদের হ্যাঁ, রুল বেসের মধ্যে 0 এবং 1 ফিক্স। আর এই জায়গার মধ্যে 0 এবং 1 এর মধ্যে যতগুলো ফ্লোটিং পয়েন্ট আছে সবগুলো সব অ্যাক্সেসেবল। সব পসিবল, ঠিক আছে। তো ফাজি লজিকের থ্রুতে আমরা কি হ্যান্ডেল করি? আনসার্টেনিটি এবং ইমপ্রিসিশন। ঠিক আছে, দ্যাট মিনস আপনি 0 মানে হচ্ছে হয় নাই, 1 মানে হচ্ছে হইছে, মাঝখানে যে কিছুটা হইছে বা কিছুটা হয় নাই এরকম যে পোর্শন গুলা, এটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি ফাজি এক্সপার্ট সিস্টেমের থ্রুতে, ঠিক আছে। তো এখন আসেন ফাজি রুল। দেখেন লেখা আছে, দ্য টেম্পারেচার ইজ হাই দেন দ্য ফ্যান স্পিড ইজ ফাস্ট, এটা হচ্ছে রুল। এখন আপনাকে ইনফারেন্স যেটা বলতেছে, if the system detects that temperature is somewhat high, it will set the fan speed to medium or high depending on the degree of temperature. That means আপনার রুল বেসড সিস্টেমে যদি এই রুলটা দিয়ে দিতেন যে the temperature is high, the fan speed is fast, তাহলে টেম্পারেচার একটু বাড়লেই সে ফ্যানের স্পিডটা বাড়াই দিত। ধরেন টেম্পারেচার আপনি বলছেন 25 ডিগ্রি, মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার, 25 ডিগ্রির উপরে হচ্ছে হাই টেম্পারেচার। তো 2.0 আর 1, তো 25 ডিগ্রির উপরে গেলেই সেটা 26 হোক, 27 হোক, 28 হোক, হোয়াট এভার, রুল বেসড সিস্টেম ফ্যান ফুল স্পিডে চালাই দিত। বাট ফাজি এক্সপার্ট সিস্টেম করবে কি, সে আসলে ডিটারমাইন করতে পারবে যে কতটা টেম্পারেচার হাই হয়েছে, ঠিক যতটা টেম্পারেচার হাই হয়েছে ওই প্রপোর্শনেটে সে ফ্যানের স্পিডটা বাড়াইতে পারবে, ঠিক আছে। তো এখন আসেন ফাজিনেস। ফাজিনেস হচ্ছে কোন একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা আসলে প্রিসাইজ কোনো বাউন্ডারির ভিতরে লে করে না। দ্যাট মিনস 0 আর 1, এটা হচ্ছে প্রিসাইজ বাউন্ডারি, আইদার 0 হবে আর 1 হবে। বাট এটার ভিতরে সে আসলে এক্সিস্ট করতেছে না, সে এক্সিস্ট করতেছে একটা রেঞ্জের ভিতরে। 0 আর 1 এই রেঞ্জের ভিতরে যা আছে সব তার জন্য পসিবল। এবং এই পসিবিলিটির থ্রুতেই আসলে সে আনসার্টেনিটিটাকে এনশিওর করতেছে, ঠিক আছে, ফাজিনেস যেটা আমরা বললাম। যেমন একটা এক্সাম্পল দেখেন, আমরা যদি কোনো একটা পিপলের টলনেস নিয়ে একটা ফাজিলনেস ক্রিয়েট করতে চাই, তাহলে কি হইতে পারে? ক্লাসিক্যাল যে লজিক আছে, ক্লাসিক্যালের আরেক নাম হচ্ছে ক্রিস্প লজিক। ক্রিস্প লজিক বা ক্লাসিক্যাল লজিক, ক্রিস্প সেট, ক্লাসিক্যাল সেট সব সেম জিনিস। তো রুলটা কি ডিফাইন করতে পারেন আপনি? যে এ পার্সন ইজ টল ইফ দেয়ার হাইট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এত, নট টল যদি হয় 180। মানে আপনার এখানে জাস্ট বাইনারি একটা অ্যাপ্রোচ, যে সার্টেন একটা সেন্টিমিটার 80 ঠিক করছেন, এইটার উপরে গেলেই সে টল, আর উপরে না গেলেই সে টল না। এই লজিক অ্যাপ্লাই করছেন আপনি এই জায়গাতে। তো এটা হচ্ছে একটা বাইনারি সিস্টেম। কিন্তু মিডিয়াম টল, এর চেয়ে একটু কম, বা শর্ট মিডিয়াম শর্ট, এরকম যে অপশন গুলো আছে এগুলো বাইনারিতে পসিবল না। কিন্তু আমরা ফাজি লজিকের থ্রুতে সেটা এনশিওর করতে পারি, কারণ ফাজি লজিক শুধুমাত্র 0 আর 1 এর ভিতরে সীমাবদ্ধ থাকতেছে না, সে যে কোনো ধরনের ভ্যালু নিতে পারে বিটুইন 0 and 1, ঠিক আছে। এবং এইটা হচ্ছে মোর ফ্লেক্সিবল এবং হিউম্যান লাইক। তো এখন আসেন আমরা রুল বেসড এবং ফাজি লজিকের ভিতরে একটা ডিফারেন্স আমরা দেখবো বাই ইউজিং বারবার প্যারাডক্স, ঠিক আছে। তো দেখেন একটা লাইন লেখা আছে, দা বারবার প্যারাডক্স এর লাইনটা কি বলতেছে? দা বারবার প্যারাডক্স ইজ এ সেলফ রেফারেন্সিয়াল প্যারাডক্স অ্যাবাউট এ বারবার হু ইজ ডিফাইন্ড অ্যাজ ফলো স্টেটমেন্ট: the barber shapes all and only those men in the village who do not shape themselves. দ্যাট মিনস কি বলছে? যে নাপিত শুধুমাত্র তার এলাকায় যতজন মানুষ নিজেরা শেপ করে না তাদেরকে শেপ করাই দেয়। তো এখান থেকে একটা কোশ্চেন হইতে পারে এরকম, যে ডাজ দ্য বারবার শেভ হিমসেলফ? কি মনে হয়, লাইনটা বলা হয়েছে বা রুলটা বলা হয়েছে যে বারবার তাদেরকে শেপ করাই দেয় যারা নিজেদের দাড়ি নিজেরা কাটে না? এটা হচ্ছে মেইন লাইন। এখন এখান থেকে কোশ্চেন করা হলো, তাহলে বারবার যে মানে নাপিত যে আছে তার দাড়ি কে কাটে? অ্যান্সারটা কি হইতে পারে? অন্য নাপিতের দ্বারা কাটাই নাই স্যার, পারফেক্ট নর্মালি বুঝি নাই। তাই করে। নর্মালি তাই করে স্যার, রিয়েলি।
না না, অন্য নাপিতের রিয়ালি কি করে এটা বুঝতে পারছি, আপনাকে অ্যান্সারটা দিতে হবে এই লাইনের থ্রুতে। আপনাকে বলা হয়েছে যে ও ওই আচ্ছা ভিলেজে ভিতরে, সে অন্য ভিলেজে যাইতেই পারবে না, আচ্ছা। ওই ভিলেজের ভিতরে যতজন মানুষ দাড়ি কাটে না তাদেরটা সে কেটে দেয়। তাহলে তার নিজেরটা কে কাটবে? সে যদি নিজেরটা কাটে, সমস্যা কোন জায়গায় দেখেন, সে যদি নিজেরটা নিজে কাটে তাহলে রুলটা ভায়োলেট হয়ে গেল, যে হু ডু নট শেভ দেমসেলফ। বলা হইতেছে নিজের দাড়ি নিজে না কাটলে নাপিতে কাটে দিবে। এখন আপনি আবার বলতেছেন নাপিতে তাইলে কার কাছে দাড়ি কাটবে? এখন নাপিত যদি নিজের দাড়ি নিজে কাটা শুরু করে তাহলে ওই নাপিতের যে রুলটা আছে যে যার দাড়ি নিজের আসে নিজে কাটে না, এই জিনিসটা কি পসিবল? তাহলে প্যারাডক্সটা কোন জায়গায় বুঝতে পারছেন কি? মানে স্যার ওই কন্ডিশনের সাথে প্রশ্নের যে অ্যান্সারটা এই জায়গার মধ্যে প্রবলেমটা। আপনাকে একটা রুল বলছি যে একটা গ্রামে একটা নাপিত আছে এবং ওই নাপিত ছাড়া কোনো নাপিত নাই, এবং এই নাপিত ওই সব মানুষদের দাড়ি কাটে যারা নিজেদের দাড়ি নিজেরা কাটে না। এখন আপনার কাছে কোশ্চেন হচ্ছে, ওই নাপিত কার কাছে দাড়ি কাটবে? নিজেরটা নিজে স্যার। কিন্তু আপনার রুল তো হচ্ছে যাই নিজেরটা নিজে কাটতে পারে না তাদের দাড়ি ওই নাপিতে কাটবে। দ্যাট মিনস ধরে নেন, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আপনি নাপিত, ঠিক আছে? এখানে যারা আছে আমরা সবাই ভিলেজের বাসিন্দা, ঠিক আছে? আপনি বলতেছেন যে এইখানে যারা উপস্থিত তাদের ভিতরে যারা নিজেদের দাড়ি নিজেরা কাটে না, আপনি শুধু তাদের দাড়ি কাটে দিবেন। এখন আপনার কথা আমার কথা হচ্ছে, আপনিও তো এই ক্লাসের অন্তর্ভুক্ত, তাহলে আপনার দাড়িও তো কারো কাটা লাগবে। কিন্তু রুল ইজ নাপিত তাদের দাড়ি কাটবে যাদের দাড়ি নিজেরা কাটে না। So, আপনি নাপিত হয়ে যদি আপনি নিজের দাড়ি কাটেন তাহলে কি রুলটা হয়ে গেল না, যে নাপিত তাদের দাড়ি কাটবে যারা নিজেদের দাড়ি কাটবে না? হ্যাঁ, তাহলে তো রুলসটাই স্যার মানে প্রবলেম, রুলস এর মধ্যেই প্রবলেম আছে তাহলে। সো এই রুলস অনুসারে নাপিত কিন্তু তার দাড়ি কাটতে পারবে। না স্যার। না স্যার। এখন নাপিত যদি তার দাড়ি না কাটে তাহলে আমার এই রুলসটা কিন্তু ফলস প্রমাণিত হয়ে গেল। কেন? কারণ আমরা ধরে নিচ্ছি যে নাপিত তার দাড়ি কাটতে পারবে বা পারবে না, এই দুইটা অ্যান্সারের ভিতরে আমরা সীমাবদ্ধ, আমরা বাইরে যাচ্ছি না। এম আই রাইট? ইয়েস স্যার। তাই না? সো বুঝতে পারছেন যে আমরা যদি ক্লাসিক্যাল বুলিয়ান লজিক অ্যাপ্লাই করি এটার উপরে, যে ইফ দ্য বারবার শেভস হিমসেলফ দেন অ্যাকর্ডিং টু দ্য রুল হি শুড নট শেভ হিমসেলফ। মানে যদি নাপিত তার নিজের দাড়ি কাটে, রুল অনুসারে তার নিজের দাড়ি কাটা উচিত না। আবার ইফ দ্য বারবার ডাজ নট শেভ হিমসেলফ দেন অ্যাকর্ডিং টু দ্য রুল হি শুড শেভ হিমসেলফ। মানে বলা হইতেছে যে আপনি যদি নিজের দাড়ি না কাটেন নিজে, তাহলে কার কাটা উচিত? নাপিতের কাটা উচিত, তাই না? আবার বলা হইতেছে যে আপনি নিজেই তো নাপিত, তো আপনি তাদের দাড়ি কাটবেন না যারা নিজের দাড়ি নিজেরা, মানে আপনি তাদের দাড়ি কাটবেন যারা নিজেদের দাড়ি কাটে না। সো আপনি নাপিত হয়ে যে কন্ট্রাডিকশনটা বা কি বলে এটাকে, প্যারাডক্সটা ফিল করতেছেন, এটা কি বুঝতে পারছেন? প্যারাডক্সটা কি সবাই বুঝতে পারছেন? ঝামেলা কোন জায়গায়? ওই না, ক্ষেত্রেই ঝামেলা হচ্ছে। নাপিতের দাড়ি কাটা নিয়েই প্রবলেমটা স্যার ওখানেই। হ্যাঁ, এইগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর লজিক্যাল কন্ট্রাডিকশন, আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? সো ধরেন এটাকে আরেকটু সহজ ভাষায় কিভাবে বলা যায়, দাঁড়ান। এই লজিক্যাল কন্ট্রাডিকশন চিন্তা করো, বিশাল পেইন মাথায় আসে না কিছু। আচ্ছা, এইটাই আরেকবার আমি ভালো মতো বুঝাই, দেখেন বুঝতে পারতেছেন কিনা। এখানে যে রুলটা বলা হয়েছে, দা বারবার শেভস অল এন্ড অনলি দোজ মেন ইন দ্য ভিলেজ হু ডোন্ট শেভ দেমসেলফ। দ্যাট মিন্স একটা নাপিত আছে গ্রামে যে তাদের দাড়ি কাটে যারা নিজেদের দাড়ি কাটে না, ঠিক আছে? এখন কোশ্চেন করা হয়েছে যে তাহলে নাপিতের দাড়ি কে কাটবে? তো এখানে কন্ট্রাডিকশন গুলা কি হইতে পারে, যে যদি বারবার তার নিজের দাড়ি নিজে কাটে তাহলে রুল অনুসারে কি তার নিজের দাড়ি নিজের কাটা উচিত? প্রথম কন্ট্রাডিকশনটা হচ্ছে অপশন তো দুইটাই, যে সে দাড়ি কাটবে বা কাটবে না। এই কোশ্চেনের অ্যান্সার কি হইতে পারে? দুইটা অ্যান্সার হইতে পারে, সে তার দাড়ি কাটবে বা কাটবে না। এখন রুল অনুসারে যদি নাপিত তার নিজের দাড়ি কাটতে চায় তাহলে রুল অনুসারে কি বলা আছে, যে তার নিজের দাড়ি তার নিজের কাটা উচিত না, ঠিক আছে? বুঝতে পারছেন? কারণ নাপিতের কাজ হচ্ছে আরেকজনের দাড়ি কাটা, এবং সে বলতেছে যে আমি তাদের দাড়ি কাটবো যারা নিজেদের দাড়ি নিজেরা কাটে না। এখন সে যদি নিজের দাড়ি নিজে কাটতে চায় তাহলে যে এই রুলটা ভায়োলেট হচ্ছে, এটা কি বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন আবার নাপিত যদি তার নিজের দাড়ি না কাটে তাহলে কি করা উচিত? যে তার নাপিতের কাছে গিয়ে দাড়ি কাটানো উচিত, তাই না? জি স্যার। কিন্তু নাপিত তো সে নিজেই, সে কি তাহলে নিজের দাড়ি নিজে কাটতে পারবে? কারণ রুলে আবার বলা আছে যে তাদের দাড়ি কাটবে সে যে নিজের দাড়ি নিজে কাটতেছে না। লজিক্যাল কন্ট্রাডিকশনটা কই, বুঝতে পারছেন?
হ্যাঁ আশা করি সবাই বুঝতে পারেন নাই, কারণ এটি ঘটার কথা। লজিক্যাল কন্ট্রাডিকশন বোঝা আসলে টাফ। এটা আমি দিয়ে দিব, এটা একটু নিজেরা পড়ে নেবেন, ঠিক আছে? সো ফাজি লজিক্যাল ক্ষেত্রে কি সুবিধা হইতে পারে, যে আমরা ধরে নিব একটা ফাজি লজিক শেপ, এটার ভ্যালু হচ্ছে একটা, এবং নট শেপ এটার ভ্যালু হচ্ছে আরেকটা। ধরেন আপনি নট শেপের ভ্যালু ধরছেন 0, দ্যাট মিনস সে দাড়ি কাটে নাই। 1 ধরছেন যে সে দাড়ি কাটছে, আপনার এই অ্যান্সারটা, ঠিক আছে? তো এর মাঝামাঝি আসলে অনেক কিছু পসিবল, যে 0.5 দ্যাট মিনস নাপিত তার দাড়ি অর্ধেক কাটে রেখে দিয়েছে, বাকি অর্ধেক সে কাটে নাই। 0.4 মানে হচ্ছে 0.4% যদি শেভ হয়, তার মানে হচ্ছে সে তার দাড়ির 0.4% কাটছে, বাকি 0.6% সে কাটে নাই। তো একটু উল্টাপাল্টা মনে হইলেও আমাদের ফাজিল লজিকের থ্রুতে এই প্যারাডক্সটাকে ভাঙা পসিবল, কারণ আমাদের হাতে অপশন আছে 0 আর 1 বাদে আরো অনেক অপশন আছে, তাই না? সো এটা নিয়ে একটু চিন্তা করবেন নিজেরা, ঠিক আছে? চিন্তা করলে বুঝতে পারবেন। এরপর আমরা যাচ্ছি ফাজি ভার্সেস ক্রিস বা ক্লাসিক্যাল সেটে। সো ক্রিস বা ক্লাসিক্যাল সেটের ভ্যালু হইতে পারে দুইটাই, আইদার 1 অর 0। যেমন ফর এক্সাম্পল আপনি দেখেন, এখানে আমরা ডিফাইন করে দিছি যে আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করবো, একটা হচ্ছে হট, একটা হচ্ছে নট হট টেম্পারেচার, ঠিক আছে? সেখানে বলা আছে যদি আপনার টেম্পারেচার 30 বা 30-এর বেশি হয় তাহলে হট, আদারওয়াইজ যদি নিচে হয় তাহলে সেটা নট হট। সো 25 ডিগ্রি মান কত হবে? 0, মানে এটা নট হট। 30 মান কত হবে? 30-30-এর সমান, তো মান হবে 1। 35 ডিগ্রি মান কত হবে? 35 ডিগ্রি সমান 35 ডিগ্রি 30 ডিগ্রির চেয়ে বড়, সেটার মান হবে 1। দ্যাট মিনস আপনি যদি এখান থেকে একটা ক্রিস বা ক্লাসিক্যাল সেট ক্রিয়েট করেন, তাহলে ভ্যালু থাকতে পারে আইদার 0 অর 1, এই দুইটা বাদে কিছুই থাকতে পারবে না। কিন্তু ফাজি সেট কি বলতেছে? ফাজি সেট বলতেছে না, আমার 0 1 বাদ দিয়ে আরো অনেক ভ্যালু থাকা পসিবল। যেমন আমরা ডিফাইন করে নিছি 0.2 মানে হচ্ছে টেম্পারেচারটা স্লাইটলি হট, হালকা। 30 ডিগ্রি মানে হচ্ছে 0.7 মডারেটলি হট। 40 ডিগ্রি মানে হচ্ছে 1.0, দ্যাট মিনস এটা অবশ্যই হট। আপনি এর মাঝখানে আরো অনেক ক্রাইটেরিয়া সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে যদি আমি সিলেক্ট করি, 25-এর মান হবে 0.2, 30-এর মান হবে 0.7, 35-এর মান হবে 1.0। তো ফাজি এবং ক্রিস্প সেট এই দুইটা কি বুঝতে পারছেন? স্যার, এই দুটো তো বুঝলাম, কিন্তু ক্রিস্পি ও আর ওই আমাদের প্রথম যে রোল, সেটাও তো স্যার সেম হয়ে গেল, বুলিয়ানটা। এই দুটোর মধ্যে ডিফারেন্স তাহলে কি? ক্লাসিক্যাল, ক্রিস্প, আর বুলিয়ান, তিনটা সেম জিনিস। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ, বুঝতে। Okay. এখন আসেন ফাজি রুল, আমরা পড়বো ফাজি রুল। ফাজি রুল হচ্ছে ফাজি লজিক সিস্টেমের একদম কোর জিনিস, যেটা আসলে হিউম্যান যে নলেজ আছে এবং এক্সপিরিয়েন্স আছে সেটাকে কাজে লাগানোর ট্রাই করে। এবং এটাকে আমরা নর্মালি মাল্টিপল রুলে ডিভাইড করি, এবং প্রত্যেকটা রুলকে ইফ দেন কন্ডিশনে লিখি। ইফ এর পর আমরা লিখি কন্ডিশনটা কি হবে, দেন এর পরে লিখি এই কন্ডিশনটা মিট করলে আমার কনসিকোয়েন্সটা কি হবে, ঠিক আছে? তো যেমন আমরা একটা এক্সাম্পল নেই, রুম টেম্পারেচার কন্ট্রোল। ইনপুট আমরা কি চাচ্ছি এখান থেকে? কারেন্ট রুম টেম্পারেচার আমরা ইনপুট দিব। আউটপুট কি আসবে? হিটিং লেভেল, যে আপনার রুমের টেম্পারেচারটা, যে আপনি ধরেন এসি চালাই গেছেন, আসলে এসির যে লেভেল হিটিং সেটা এটা আমরা চাচ্ছি। এখন আমরা রুল ডিফাইন করলাম তিনটা, আপনি স্যার, চাইলে আপনার চারটা, পাঁচটা, ভয়েসে ছয়টা। প্রবলেম হচ্ছে, মানে সাউন্ডটা হ্যালো, কেমন যেন হ্যাঁ, এখন ঠিক আছে, মাঝখানে সাউন্ডটা ওকে একটু এরকম ভেঙে হলো, ভেঙে। ওকে এরকম হলে আমাকে জানাবেন। ওকে স্যার। সো রুল ওয়ান কি? রুল ওয়ান হচ্ছে টেম্পারেচার যদি কোল্ড হয়, দ্যাট মিনস যদি 0 হয়, তাহলে আমরা এসির হিটিং লেভেলটাকে রাখবো হাই। দ্যাট মিনস আপনার টেম্পারেচার যদি হয় ধরেন 18 বা 15 ডিগ্রি সেলসিয়াস, আপনি ঠিক করে দিলেন, এটাতে কোল্ড পাবে, কোল্ড পাইলে সে এসির হিটিং লেভেল করবে কি বলে, সো এসি হিটিং না, তো আপনি ওই দিলে উল্টায় যাচ্ছে। এসি না, আপনার ধরেন রুম ঠান্ডা, আপনি হিটিং করতেছেন, এসি না, ওইটাকে কি জানি বলে, গরম বাতাস যে বের হয়, ওই হিটার, ঠিক আছে? ওই হিটারের টেম্পারেচার ঠিক করতেছেন। তো আপনার রুমের টেম্পারেচার যদি কোল্ড হয়, দ্যাট মিনস আপনি যদি সিলেক্ট করে দিচ্ছেন ধরেন 15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আপনার কোল্ড, সেক্ষেত্রে আপনার ওই হিটারের হিটিং লেভেল হয়ে যাবে হাই। যদি আপনার টেম্পারেচার মডারেট থাকে, দ্যাট মিনস ওয়ার্ম থাকে, দ্যাট মিনস আপনার ভ্যালু আসে 0.5, যেটাকে ধরেন আপনি সেট করে দিচ্ছেন 30 থেকে 25-এর মাঝামাঝিতে, ঠিক আছে? তাহলে আপনার হিটিং লেভেল থাকবে মিডিয়াম। আবার আপনার টেম্পারেচার যদি হয়ে যায় হট, মানে আপনি সেট করে দিয়েছেন 30-এর উপরে, তাহলে আপনার হিটিং লেভেল হবে অফ, দ্যাট মিনস আপনার হিটিং বন্ধই করে দিবে। সো আপনি কি ঠিক করছেন এখানে? টেম্পারেচার তিনটা ক্যাটাগরি। 25 ডিগ্রির নিচে হইলে টেম্পারেচারটা কোল্ড আছে, হিটিং লেভেল হবে হাই। আপনার 25 থেকে 30-এর মাঝামাঝি থাকে, তাহলে আমরা সেটাকে ধরে নিচ্ছি ওয়ার্ম, সেক্ষেত্রে হিটিং লেভেল হবে মিডিয়াম। আপনার টেম্পারেচার যদি থাকে হট, দ্যাট মিনস ধরেন 30-এর উপরে, সেক্ষেত্রে আপনারা ধরে নিচ্ছি হিটিং লেভেলটা থাকবে অফ একদম, ঠিক আছে? তো আমরা কি হ্যালো, জি স্যার। ওকে। এখন আসেন
আমরা কিন্তু ক্লোজ টু শেষের দিকে চলে আসতেছি প্রায়, যদি বুঝতে না পারেন এখনো আছে সময় বলেন। এখন আমরা দেখবো ফাজি ইনফারেন্স। সো হোয়াট ইজ ফাজি ইনফারেন্স? ফাজি ইনফারেন্স হচ্ছে ইজ দ্য প্রসেস অফ ফর্মুলেটিং দ্য ম্যাপিং ফ্রম এ গিভেন ইনপুট টু এন আউটপুট ইউজিং ফাজি লজিক। দ্যাট মিন্স আপনাকে এখানে একটা, ধরেন আমি একটা সেন্টেন্স দিয়ে দিলাম যে আজকে টেম্পারেচার এত ডিগ্রি সেলসিয়াস এবং আমার রুমের টেম্পারেচার এত ডিগ্রি সেলসিয়াস। তো ওই লাইনটার উপর বেসিস করে আপনার প্রথমে একটা ভ্যালু সেট করা লাগবে যে এইটাকে আমরা মিডিয়াম, হাই, লো, মডারেটলি হাই, এই টাইপের কি কি ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতেছি। দেন আমাদের ওই সেন্টেন্স থেকে নাম্বারে যাইতে হবে, নাম্বার থেকে ভ্যালু ক্যালকুলেট করা লাগবে, দেন ওই ভ্যালু থেকে আবার একটা সেন্টেন্স আমাকে আউটপুট দেওয়া লাগবে। এই কাজটা আমরা করি মেইনলি 4টা স্টেপের মাধ্যমে। প্রথম স্টেপ হচ্ছে ফাজিফিকেশন। সো হোয়াট ইজ ফাজিফিকেশন? কনভার্টিং ক্রিস্প ইনটু ভ্যালুস, ইনটু ফাজি ভ্যালুস। দ্যাট মিন্স আপনার যে ক্রিস্প ইনপুট ভ্যালু গুলো থাকবে, ক্রিস্প ইনপুট ভ্যালু গুলো মানে হচ্ছে 0 আর 1, আপনার সেন্টেন্স 0 আর 1 শুধুমাত্র ডিটেক্ট করতে পারবে। ওই ক্রিস্প ইনপুট গুলাকে ফাজি ভ্যালু, দ্যাট মিন্স 0 আর 1 এর মাঝামাঝি কোন একটা ভ্যালু প্রোভাইড করা হচ্ছে ফাজিফিকেশন। রুল ইভালুয়েশন, দ্যাট মিন্স আপনাকে যেসব ইফ দেন কন্ডিশন দেওয়া আছে ওই কন্ডিশন গুলোর উপর বেসিস করে আপনার রুল গুলো অ্যাপ্লাই করে ভ্যালু ক্যালকুলেট করা লাগবে। এগ্রিগেশন মানে কি? আপনার যে মাল্টিপল রুল গুলো থাকবে ওই মাল্টিপল রুল গুলার ইন্ডিভিজুয়াল ভ্যালু আপনি ক্যালকুলেট করবেন রুল ইভালুয়েশনে। এগ্রিগেশনে গিয়ে আপনি এই মাল্টিপল রুল গুলার ক্যালকুলেটেড ভ্যালু থেকে ফাইনাল আউটপুটটা জেনারেট করবেন। এরপরে আসবে ডিফাজিফিকেশন। ডিফাজিফিকেশন মানে হচ্ছে আপনার ওই সিঙ্গেল যে আউটপুট আছে ওই আউটপুটের সেন্টেন্সিয়াল মিনিংটা কি সেটা আপনি প্রোভাইড করবেন ডিফাজিফিকেশন। তো বোঝা গেছে কি কি বলছি? লাস্টের দুটো স্যার আরেকবার কিছু বলতেন, অ্যাগ্রিগেশন আর ডিফিজিকেশনটা। আচ্ছা আমি বলতেছি। ওকে, তো আপনি জানতে চাইছেন কি দেখেন আপনাকে প্রথমে এখানে একটা সেন্টেন্স দেওয়া হবে। এই সেন্টেন্স থেকে আপনার সেন্টেন্সটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালু, দ্যাট মিনস এই সেন্টেন্স গুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লেখা। এইগুলো থেকে আপনার একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু ক্যালকুলেট করা লাগবে। স্যার আপনার ভয়েসে আবার প্রবলেম হচ্ছে। ওকে ওকে, এখন ঠিক আছে? হ্যালো? জি স্যার, এখন শোনা যাচ্ছে আবার ক্লিয়ার। ওকে, সো ফাজি ইনফারেন্স কি জিনিস? তাহলে যে আমাদের 4টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে আমার সেন্টেন্সটাকে ইনপুট নিবে সে, ইনপুট নিয়ে এই সেন্টেন্সের যে ক্রিস ভ্যালু আছে সেটাকে ফাজি ভ্যালুতে কনভার্ট করবে। দ্যাট মিন্স যে 0 আর 1 ভ্যালু গুলো দেওয়া থাকবে এইগুলাকে সে 0.1 থেকে 1 পর্যন্ত যতগুলা ফ্লোটিং ভ্যালু আছে এইগুলার ভিতরে অ্যাসাইন করার ট্রাই করবে। রুল ইভ্যালুয়েশন। রুল ইভ্যালুয়েশন মানে হচ্ছে আপনাকে যেসব ইফ দেন রুল দেওয়া থাকবে মাল্টিপল, এই প্রত্যেকটা রুলের পার্সপেক্টিভ একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু ক্যালকুলেট করা লাগবে। এগ্রিগেশন কি? এই মাল্টিপল রুল গুলার ম্যাথমেটিক্যাল ভ্যালু থেকে একটা ফাইনাল সিঙ্গেল ভ্যালু ক্যালকুলেট করা লাগবে এগ্রিগেশন। ডিফাজিফিকেশন কি জিনিস? ফাজিফিকেশন মানে হচ্ছে সেন্টেন্স থেকে ভ্যালু, ডিফাজিফিকেশন মানে হচ্ছে ভ্যালু থেকে সেন্টেন্স। তো আপনি যে সিঙ্গেল একটা ভ্যালু ক্যালকুলেট করছেন ওই সিঙ্গেল ক্যালকুলেটেড ভ্যালুর যে সেন্টেন্সিয়াল মিনিং সেটা আপনি আউটপুট দিবেন ডিফাজিফিকেশন। ঠিক আছে, তো আসেন আমরা একটা এক্সাম্পল দেখি। আমার কি স্লাইড দেখা যাচ্ছে? নতুন স্লাইড না স্যার। ক্লাসরুমে? ওকে, সো দেখেন আমাকে প্রথমেই দেওয়া আছে এক্সাম্পল হিসেবে যে ফাজি ইনফারেন্স রুল গুলা কি। প্রথমেই বলা আছে 2টা ইনপুট যাবে একটা আউটপুট বেরোবে, এরকম একটা প্রবলেম। তো আমাকে রুল দেওয়া আছে অনেকগুলা। রুল 3টা দেওয়া আছে মেনলি, রুল 1, রুল 2, রুল 3। রুল গুলা কি? ইফ এক্স ইজ a3 অর ওয়াই ইজ b1 দেন জেড ইজ c1। এটা সিম্পল একটা রুল। এরকম মাল্টিপল রুল দেওয়া আছে, ইফ এক্স ইজ a2 এন্ড ওয়াই ইজ b2 দেন জেড ইজ c2। তো এই গিভেন রুল গুলা থেকে আমরা আমাদের ধরেন যে এক্সাম্পল ওই এক্সাম্পল অনুসারে রুল গুলাকে সেট করতে যাচ্ছি। এক্স এর জায়গায় বসালাম প্রজেক্ট ফান্ডিং, a3 জায়গায় বসালাম এডিকুয়েট, ওয়াই এর জায়গায় বসালাম প্রজেক্ট স্টাফিং, b1 এর জায়গায় বসালাম স্মল, জেড এর জায়গায় বসালাম রিস্ক, c1 এর জায়গায় বসালাম লো। আপনাকে এই রুল গুলা ইনিশিয়ালি দেওয়া থাকবে। দেন আপনাকে অনেকগুলো সেন্টেন্স দেওয়া থাকবে। ঠিক আছে, ওই সেন্টেন্স থেকে আমরা বিভিন্ন কিওয়ার্ড ফাইন্ড করছি, প্রজেক্ট ফান্ডিং, প্রজেক্ট স্টাফিং, রিস্ক, এইগুলা এবং এইগুলোর ভ্যালু এডিকুয়েট, স্মল, লো, এগুলো আমরা বের করছি। বের করার পরে এক্স ওয়াই জেড আমরা এই 3টা বসাইছি এবং a3 b1 c1 এ এডিকুয়েট, স্মল, লো বসাইছি। সেম হইতে এই রুল গুলাতেও আমরা এগুলা ফেলছি। ঠিক আছে, আপনার যদি পরীক্ষার হলে এটা চাওয়া হয় তাহলে দিয়ে দেওয়া থাকবে একটা সেন্টেন্স, দেন আপনাকে রুল গুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, বাট এত কমপ্লেক্সে যাওয়ার কথা না আসলে, আই থিঙ্ক।
সো আমার রুল ওয়ানটা আসলে এই গিভেন রুলের পার্সপেক্টিভে কি হলো, যে ইফ প্রজেক্ট ফান্ডিং ইজ এডিকুয়েট অর প্রজেক্ট স্টাফিং ইজ স্মল দেন দ্য রিস্ক ইজ লো। বলা হইতেছে যে প্রজেক্ট ফান্ডিং যদি যথেষ্ট থাকে এবং প্রজেক্ট স্টাফিং যদি কম থাকে তাহলে আমার রিস্ক হবে কম। আরেকটা রুল বলতেছে যদি প্রজেক্ট ফান্ডিং থাকে মার্জিনাল, প্রজেক্ট স্টাফিং থাকে লার্জ, তাহলে আমার রিস্ক থাকবে নর্মাল। এবং লাস্ট রুল বলতেছে যদি আমার প্রজেক্ট ফান্ডিং এ ইনএডিকুয়েট থাকে তাহলে আমার রিস্ক থাকবে অনেক বেশি। এই তিনটা রুল আপনাকে দেওয়া আছে ধরে নেন। তো ফাজিফিকেশনের প্রথম স্টেপ হচ্ছে ফাজি ইনফারেন্সের। তো এইখানে আমরা কি করে দেখেন, প্রসেস অফ ম্যাপিং ক্রিস নিউমেরিক্যাল ইনপুট ইনটু ডিগ্রি টু হুইচ দিস ইনপুট বিলং টু রেসপেক্টিভ ফাজি সেটস। দ্যাট মিন্স আপনার গিভেন লাইন থেকে ফাজি ভ্যালু নির্ধারণ করতে হবে। সো আমরা এখানে একটা সেট করলাম, দেখেন আমরা কি পাইছি। মেম্বারশিপ ফাংশন বলতে আমরা বুঝাচ্ছি মেম্বারশিপ আপনি এই যে সার্টেন ফাজি ভ্যালুটাকে কোন ক্যাটাগরির ভিতরে রাখতেছেন সেটাকে আমরা মেম্বারশিপ বলতেছি। যেমন প্রজেক্ট স্টাফিং এর জন্য আমরা কি ধরছি দেখেন, প্রজেক্ট স্টাফিং। তো প্রজেক্ট স্টাফিং কি জিনিস এখানে, প্রজেক্ট স্টাফিং কোনটা বলেন তো, প্রজেক্ট স্টাফিং এর ভ্যালু হচ্ছে B1। B1 আবার স্যার, প্রজেক্ট স্মল। স্টাফিং আরেকটার ভ্যালু হচ্ছে B2। ঠিক আছে, সো এই B1 এবং B2 প্রজেক্ট স্টাফিং এর এগেইনস্ট এর যে দুইটা অপশন স্মল এবং লার্জ, এই দুইটার ভ্যালু আমরা ধরে নিয়েছি ডিগ্রি অফ 0.1 থেকে 0.7, এটা আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা রুল গুলো অ্যাপ্লাই করব। সো আসেন আমরা অ্যাপ্লাই করব শুধুমাত্র প্রথম দুইটা রুল, জাস্ট আমাদের এখানের এক্সপ্লেনেশনের জন্য। সো কি দেওয়া আছে, ইফ এক্স ইজ A3 y ইজ B1 দেন জেড ইজ C1। এটা আপনাকে দেওয়া আছে এবং রুলগুলোর ভ্যালু দেওয়া আছে। A3 0.0, B1 0.1, C1 0.1। ঠিক আছে, তো আপনাকে ক্যালকুলেট করা লাগবে এখান থেকে। দেখেন যদি আমরা অর দেখি তাহলে আমরা নিব ম্যাক্স ভ্যালু, যদি আমরা এন্ড দেখি তাহলে আমরা নিব মিন ভ্যালু। ঠিক আছে, তো আমার বলা আছে কি ইফ এক্স ইজ A3 অর y ইজ B1, তো আমরা কি নিব, যে A3 এর যে জিরো ভ্যালু আছে এই A3 এর ফাজি ভ্যালু কোনটা। ঠিক আছে, A3 এর ফাজি ভ্যালু কোনটা এবং B1 এর ফাজি ভ্যালু কোনটা, এই দুইটার মাঝখানে যেটা ম্যাক্স। তো A3 এবং B1 এর ফাজি ভ্যালু কি দেওয়া আছে, A3 এবং B1 এর ফাজি ভ্যালু দেওয়া আছে। দেখেন এখানে B1 এর ফাজি ভ্যালু দেওয়া আছে 0.1 এবং A3 কি জিনিস আমরা একটু খেয়াল করি। A3 দেখেন প্রজেক্ট ফান্ডিং এর ভ্যালু, সেটা কি কি আছে, এডিকুয়েট A3, A2 মার্জিনাল, A1 হচ্ছে ইনএডিকুয়েট। ঠিক আছে, সো A3 কি এডিকুয়েট মানে পর্যাপ্ত আছে, এবং এই এডিকুয়েটটাকে বুঝাইতে আমরা ইন্ডিকেট করতেছি 0.0 দিয়ে, এবং A3 যদি 0.0 হয় আমরা A2 কে ধরে নিছি 0.2। এই সবগুলো এখানে দেওয়া থাকবে, যেমন A2 দেখেন 0.2 দেওয়া, B1 এর ফাজি ভ্যালু কত দেওয়া 0.1, এই মিউ দ্বারা বোঝাই ফাজি ভ্যালু। B2 এর ফাজি ভ্যালু কত দেওয়া 0.7, A1 এর ফাজি ভ্যালু দেওয়া 0.1। সো আপনারা এই রুলস অনুসারে যেহেতু এক্স ইজ A3 এবং y ইজ B1 দেওয়া, সো আমরা A3 এবং B3 এর ম্যাক্স ভ্যালুটাকে নিব 0.1। এরপর আমরা নেক্সট রুলে চলে আসি, x ইজ A2 and y ইজ B2। সো এখানে এন্ড দেওয়া আছে, সো আমরা মিনিমাম ভ্যালু নিব কার কার, A2 এবং B2 এর। সো দেখেন আমরা বসাইছি 0.2 এবং 0.7, আউটপুট আসছে 0.2। সো আমরা ফাজিফিকেশনে কি করলাম, আমাদের যে এই সেন্টেন্স গুলো দেওয়া আছে এই সেন্টেন্স গুলোর পার্সপেক্টিভে ফাজি ভ্যালু বসাইছি। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, ফাজি ভ্যালু গুলো আমরা এইভাবে ধরে নিছি, এবং এখানে যে ফাজি ভ্যালু দেওয়া আছে এটাও আমরা এই ফাজিফিকেশনের ভিতরেই ধরে নিছি। আপনাকে যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের কথা বলে তাহলে এটা দেওয়া থাকবে। সো ফাজি ভ্যালু গুলো ধরে আমরা কি করছি, এই ফাজি ভ্যালু গুলার এগেইনস্টে আমাদের যে রুল দেওয়া ছিল রুল 1 এবং রুল 2, এই দুইটার ম্যাথমেটিক্যাল ভ্যালু ক্রিয়েট করছি বা বের করছি। যে ম্যাথমেটিক্যাল ভ্যালু গুলো হচ্ছে 0.1 এবং 0.2। এরপর এগ্রিগেশন, এই রুল 1 এবং রুল 2 এর পার্সপেক্টিভে আমরা যে 0.1 এবং 0.2 ভ্যালুটা পাইছি, এই দুইটার উপর বেসিস করে আমরা একটা সিঙ্গেল ভ্যালু ক্যালকুলেট করার ট্রাই করব। ঠিক আছে, তো এই সিঙ্গেল ভ্যালুটা বিভিন্ন ওয়েতে ক্যালকুলেট করা যায়, যে সবগুলোর যোগফল মানে ধরেন 0.1 ডিভাইডেড বাই 0.1 প্লাস 0.2, অথবা 0.2 ডিভাইডেড বাই 0.1 প্লাস 0.2। এটা ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেট করা যায়। সো আপনাকে যদি এগ্রিগেশন পরীক্ষা করতে বলা হয় তাহলে ইকুয়েশনটা দেওয়া থাকবে, ওই ইকুয়েশন অনুসারে আপনি বের করবেন। বের করে ধরেন ফর এক্সাম্পল আমাদের ভ্যালুটা আসছে 67.4। তো এটা আমরা কিসের ভ্যালু পাইছি, দেখেন এই দুইটা হচ্ছে ইফ রুল। দেন আমার কি দেওয়া, দেন তো আমার কনসিকোয়েন্সটা কি, এই যে জেডটা আছে সেটা হচ্ছে আমার কনসিকোয়েন্স এবং C1 হচ্ছে এই কনসিকোয়েন্সের ভ্যালুটা। তো আমরা যেহেতু ফাইনাল আউটপুট বের করছি 67.4, এই 67.4টা আসলে কার ভ্যালু হবে, ভ্যালু হবে এই যে জেড, এই জেড জেড এর। এর ভ্যালুটা হবে। এবং এই জেড এর ভ্যালুটা আমি কত ফাইন্ড আউট করছি ফাইনালি, 67.4। দ্যাট মিন্স আপনার 7.4। যদি ইনপুট এরকম হয় যে প্রজেক্ট ফান্ডিং এডিকুয়েট, প্রজেক্ট স্টাফিং স্মল এবং প্রজেক্ট ফান্ডিং মার্জিনাল, প্রজেক্ট স্টাফিং লার্জ, দুইটার যে ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে সেই অনুসারে আমরা ক্যালকুলেট করে ফাইনাল একটা ভ্যালু ক্যালকুলেট করছি, যেটা আমাকে আউটপুট দিছে যে আমার রিস্ক এই দুইটা রুল অ্যাপ্লাই করার ফলে আউটপুট আসবে 67.4।
ঠিক আছে। তো এই 4টা স্টেপ আপনাদের পরীক্ষায় কিভাবে আসতে পারে, আপনাদের বলা হইতে পারে ফাজি ইনফারেন্স এবং এর 4টা স্টেপ উইথ এক্সাম্পল ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আপনার রুল নিজের মতো ধরবেন, ভ্যালু নিজের মতো বসাবেন, দেন এক্সপ্লেন করে দিবেন। সো ফাজি ইনফারেন্স কি আমরা বুঝতে পারছি? একটু প্র্যাকটিস করতে হবে স্যার লজিক গুলো, না হলে এখানে আসলে হারাই প্র্যাকটিসের, যাবো। হ্যাঁ এখানে প্র্যাকটিসের ম্যাথমেটিক্যাল প্র্যাকটিসের কি ইম্পর্টেন্ট হচ্ছে জিনিসগুলোর 4টা স্টেপে কি করতেছে এবং এইটা কিভাবে ক্যালকুলেট করা লাগে সেটা মাথায় রাখা। আপনার কাছে পরীক্ষায় হয়তো বা ম্যাথ চাওয়া হবে না, আপনাকে আস্ক করা হইতে পারে যে ফাজি ইনফারেন্স এবং এর 4টা স্টেপ বলো, ঠিক আছে। সো আমি স্লাইডটা একবার জাস্ট রিক্যাপ করতেছি। প্রথমে আমরা পড়ছি এক্সপার্ট সিস্টেমের ভিতরে রুল বেসড এবং ফাজি। ফ্রেম বেসড দেখলে দেখতে পারেন, বাট রুল এবং ফাজি মাস্ট করা লাগবে, কারণ রুল হচ্ছে বুলিয়ান, ফাজি হচ্ছে কন্টিনিউয়াস বা 0 থেকে 1 পর্যন্ত যা খুশি তাই হইতে পারে। সো ফাজি এক্সপার্ট সিস্টেমে দেখেন এখানে কি দেওয়া আছে, though the power transformer is slightly overloaded then I keep this load for a while. So এই যে স্লাইটলি মানে বাইনারি বুঝেই না, বাইনারি বুঝতে হচ্ছে 0 অথবা ম্যাক্স, স্লাইটলি সে বুঝে না, এটা হচ্ছে আমার বাইনারির মেইন সমস্যাটা। সো এটাকে সলভ করছে আমার ফাজি এক্সপার্ট সিস্টেম। কিভাবে ফাজি এক্সপার্ট সিস্টেম করছে, এটা হচ্ছে আপনার বিভিন্ন ওই বিজ্ঞানের নাম দেওয়া আছে, এটা আপনার ইচ্ছা বিজ্ঞানের নাম মনে রাখতে পারেন। বাট ফাজি লজিকটা মেইনলি ডিপেন্ড আপন দ্য ফাজিনেস। ফাজিনেস মানে হচ্ছে আনসার্টেনিটি, দ্যাট মিন্স 0 এবং 1 এর মাঝখানে যে কোনো ভ্যালু হইতে পারে সেটাই তার আনসার্টেনিটি। আপনি তাকে বাউন্ডারি সেট করে দিতে পারতেছেন না যে আইদার 0 আর 1 হবে, ঠিক আছে। এরপর আসেন ফাজি লজিক। তো হোয়াট ইজ ফাজি লজিক? ফাজি লজিক হচ্ছে বুলিয়ান লজিক এবং ফাজি লজিকের যে ডিফারেন্স সেটা এখানে দেখানো হয়েছে। বুলিয়ান লজিক মানে হচ্ছে আইদার 0 অর 1, আর মাল্টিভ্যালুড লজিক, ফাজি লজিক মানে হচ্ছে 0 আর 1 এর মাঝে যা খুশি তাই আপনি নিতে পারেন, ঠিক আছে। তো আসেন ফাজি সেট। ফাজি সেট কি জিনিস? ক্লাসিক্যাল সেট মানে হচ্ছে শুধু ট্রু আর ফলস ভ্যালু থাকবে আপনার আউটপুটে, এবং ফাজি সেট মানে হচ্ছে 0 এবং 1 এর মাঝে যা খুশি তাই আপনি দিতে পারেন, ঠিক আছে। ক্লাসিক্যাল সেট আরেকটা নাম হচ্ছে ক্রিস্প সেট। এই বারবারের এক্সাম্পল দেওয়া আছে, আমরা এটা দেখছি। সো এখানে দেওয়া আছে টলম্যানের পার্সপেক্টিভে ক্রিস্প এবং ফাজি সেটের ডিফারেন্স। সো ধরেন আমরা ধরে নিছি 180-র চেয়ে বেশি হইলে তার হাইট সে লম্বা এবং 180 সেন্টিমিটার চেয়ে ছোট হইলেই সে খাটো। তো দেখেন, যখনই আমার 180 পাইছে আমি ক্রিস্প সেটে বসাইছি 1, যখনই 180-র নিচে পাইছি আমরা বসাইছি 0। বাট এই 180 যার উচ্চতা এবং 198 যার উচ্চতা, দুইজনে আমরা বলতেছি লম্বা, কিন্তু দুইজন কি আসলে সমান লম্বা? না, দুইজনের মাঝখানে বিশাল ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আমরা ক্রিস্প সেটে পাবো না, আমরা পাবো কোথায়? ফাজি সেটে। তো দেখেন ফাজি সেটে আমরা এখানে অ্যাপ্লাই করছি 198 এর জন্য 0.98। তো ক্রিস্প সেটে দুইজনের অ্যাকচুয়াল হাইটের ডিফারেন্স থাকলেও ক্রিস্প সেট আমাকে হাইটের ডিফারেন্সটা বুঝাইতে পারতেছে না, বাট ফাজি সেট আমাকে বুঝাইতেছে যে অ্যাকচুয়ালি তাদের ভিতরে কত ডিফারেন্স আছে। দেখেন 6 আর 1 প্রায় 16% মতো ডিফারেন্স আছে, যেটা অ্যাকচুয়ালি ট্রু, ঠিক আছে। তো দেখেন এখানে এক্সাম্পলটা দেখেন, ক্লাসিক্যাল বা ক্রিস্প সেট আইদার 0 অর 1 লালটা, এবং ফাজি সেট আছে সেইটা যে কোনো কন্টিনিউয়াস ভ্যালু নিতে পারে আসলে। সো দেখেন এটা কি দেওয়া, ক্লাসিক্যাল বা ক্রিস্প সেটের যে এক্স ইনপুট গেলে আউটপুট আসতে পারে 0 আর 1। তো দেখেন এখানে ইনপুট যাচ্ছে এক্স এবং এই ফাংশন অফ এক্স এর আউটপুট শুধুমাত্র আসতে পারে 0 আর 1। তো এটা আমার ক্রিস্প সেট। আর ফাজি সেট কি? ফাজি সেট যেখানে পার্টলি বা একটা রেঞ্জ দেওয়া থাকবে যেরকম 0 থেকে 1 এর মাঝে, সেটাকে আমরা বলবো ফাজি সেট। এরপর আসেন ফাজি রুল কি? ফাজি রুল গুলোকে আমরা মেনলি লিখি ইফ দেন এর থ্রুতে। ইফ এর পরে আমরা লিখি, দেখেন লেখা ইফ স্পিড ইজ ফাস্ট, আমরা এখানে একটা লাইন লিখি, দেন এর পর একটা লাইন লিখি, দেন আমাদের ওই ফাজি ইনফারেন্সের ভিতরে প্রথমটা কি আছে দেখেন তো। ফাজি ইনফারেন্সের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ফাজিফিকেশন অফ দ্য ইনপুট ভেরিয়েবল। ধরেন আপনার ইনপুট দেওয়া আছে এইটা যে ইফ স্পিড ইজ ফাস্ট দেন দ্য স্টপিং ডিস্টেন্স ইজ লং, এবং রুল সেকেন্ডটা দেওয়া আছে স্পিড ইজ লো ডিস্টেন্স ইজ শর্ট। এই দুটো রুল দেওয়া আছে এবং আপনার ইনপুট দেওয়া আছে যে আপনার স্পিড হইতেছে, ধরেন আপনার স্পিড হইতেছে 190 কিলোমিটার পার আওয়ার, এটা হইতেছে আপনার স্পিড, না অনেক বেশি হয়ে গেছে। ধরেন আপনার স্পিড হইতেছে 100 কিলোমিটার পার আওয়ার, তাহলে আপনার যে ডিস্টেন্স আছে সেইটা আপনার থেকে কত দূর অবস্থিত এটা আপনার কাছে জানতে চাওয়া হইতেছে। সো আপনার ইনপুট দেওয়া আছে এরকম সেন্টেন্সিয়াল স্ট্রাকচারে, আপনার রুলও দেওয়া থাকবে এরকম সেন্টেন্সিয়াল স্ট্রাকচারে, বাট আউটপুট আনা লাগবে সেন্টেন্সিয়াল স্ট্রাকচারেই। বাট ইনিশিয়াল অ্যালগরিদমের যে ক্যালকুলেশন এইটা হবে ম্যাথমেটিক্যাল ভ্যালুতে। সো ধরেন আপনার এই রুলটা দেওয়া আছে, দেন আপনার একটা লাইন আমি বলে দিছি যে মাই স্পিড ইজ 100 কিলোমিটার পার আওয়ার। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার এখানে ফাইন্ড আউট করতে হবে কি কি দেওয়া আছে। আমার স্পিড এবং তার ভ্যালু দেওয়া আছে। তো স্পিডকে আপনি একটা ভেরিয়েবল ধরবেন এবং 100 কিলোমিটারকে একটা ভ্যালু হিসেবে ক্যালকুলেট করবেন। দেন এই 100 কিলোমিটারের পার্সপেক্টিভে আপনার স্পিডটার ফাস্ট এবং স্লো যে আছে সেটাকে মানে আপনার রেঞ্জ দেওয়া লাগবে। ধরেন আমি বললাম 80-র নিচে স্পিড হচ্ছে স্লো,
80 থেকে 100 হচ্ছে মডারেটলি ফাস্ট, 100-র উপরে হচ্ছে fast। তো আমি যদি 100-র উপরে চালাই তাহলে আমি যেসব ভ্যালু সেট করছি সে অনুসারে আমার স্পিড কি হবে, ফাস্ট। আমাকে এই স্টপিং ডিস্টেন্স হবে সেটা আপনি ধরেন, আপনার যদি এরকম বলা হইতেছে যে আপনার স্পিড যদি হয় 100 কিলোমিটারের বেশি, দ্যাট মিনস আপনার স্পিড হচ্ছে ফাস্ট। এবং এই ক্ষেত্রে আপনার স্টপিং ডিস্টেন্সটা হবে 10 কিলোমিটার মাত্র। আপনার স্পিড যদি হয় 80 থেকে 100, দ্যাট মিনস মডারেটলি হাই, দেন আপনার স্টপিং ডিস্টেন্স থাকবে 8 কিলোমিটার দূরে। আপনার কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে স্যার, মাঝখানে 3-4টা মানে 20 সেকেন্ডের মধ্যে শোনা যায় নাই। তো বলবেন না। সো আবার বলতেছি যে আপনার রুল দেওয়া আছে, রুলের পার্সপেক্টিভে আমার আউটপুট বের করা লাগবে। সো আমার লাইনটা দেওয়া আছে যে আমার স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। সো আপনার প্রথম কাজ কি, ফাজিফিকেশনে যে আমার স্পিড এবং তার ভ্যালু দেওয়া আছে লাইনে, এটা আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে। তো আমরা কি পাইলাম, স্পিড এবং তার ভ্যালু পাইলাম 100 কিলোমিটার পার আওয়ার। এখন আসেন আমরা রুলের দিকে যাই। রুলে গিয়ে আমরা দেখলাম যে লেখা স্পিড যদি বেশি হয় স্টপিং ডিস্টেন্স হবে লং। ধরেন লং হবে বলা আছে, আচ্ছা ঠিক আছে, ধরেন আপনার স্পিড ফাস্টের ক্রাইটেরিয়া আমরা সেট করলাম 100-র উপরে যদি আপনার স্পিড হয় তাহলে আপনি গাড়ি জোরে চালাইতেছেন 100 বা 100-র উপরে। আপনার স্পিড যদি 80 থেকে 99 কিলোমিটার পার আওয়ার তাহলে আপনি মডারেট স্পিডে চালাচ্ছেন। আপনার যদি 80-র নিচে হয় তাহলে আপনি স্লো যাচ্ছেন। এটা আপনার দেওয়া আছে। এবং দেওয়া আছে আপনার স্পিড যদি ফাস্ট হয়, দ্যাট মিনস 100 কিলোমিটারের বা 100 কিলোমিটারের চেয়ে বেশি হয় তাহলে আপনার ডিস্টেন্সটা থাকবে, ধরেন আপনি 20 কিলোমিটার। আপনার স্পিড যদি হয় মডারেটলি হাই, দ্যাট মিনস 80 থেকে 99, দেন আপনার স্টপিং ডিস্টেন্সটা থাকবে মডারেটলি শর্ট, দ্যাট মিনস ধরেন 15 কিলোমিটার। আপনার স্পিড যদি হয় লো বা স্লো, দ্যাট মিনস 80 কিলোমিটার বা তার নিচে, তাহলে আপনার স্টপিং ডিস্টেন্স থাকবে 10। ঠিক আছে। তো এখন এই যে গিভেন ভ্যালু গুলো দেওয়া আছে এখান থেকে আপনার বের করতে হবে ইনপুটের আউটপুটটা, যে আপনি যদি এখন 100 কিলোমিটার বেগে চালান তাহলে আপনার স্টপিং ডিস্টেন্সটা কত হবে। তো বুঝতে পারছি কি যে ফাজিতে আমরা কি করি আসলে। হ্যালো। জিনিসগুলো স্যার কেমন যেন একটু মানে ইয়ে আছে স্যার, পেঁয়াজ আছে মনে হয় যে, কিন্তু পেঁয়াজ আছে একটু হালকা। খুব বেশি প্যাচ নাই, কোন জায়গাতে প্যাচ? আচ্ছা ধরেন আপনার, আমি আবারও বলতেছি, এই এক্সাম্পল বাদ দেন, আমি এই কোনো কিছু না, স্লাইড টাইড না, সিম্পলি বলি। ঠিক আছে, ধরেন আপনার একটা সিস্টেম লাগবে। ফাজি ইনফারেন্স আসলে যা বলতেছে যে আপনার একটা সিস্টেম লাগবে। সিস্টেমে আপনি তাকে একটা সেন্টেন্স ইনপুট দিবেন, সে আপনাকে একটা সেন্টেন্স আউটপুট দিবে। কিন্তু এই যে আউটপুটটা দিচ্ছে এই আউটপুটটা দিবে কোনো না কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য। সো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মানে কি? ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মানে আপনার ডিরেক্ট ইন্টিজার বা ফ্লোটিং নাম্বার ভ্যালু রাখে। তো কিন্তু আপনি ইনপুট কিসে দিচ্ছেন, সেন্টেন্সে দিচ্ছেন, আপনারা সেন্টেন্সে যাচ্ছেন, ক্যালকুলেশন করতেছেন ইন্টিজারে। দ্যাট মিন্স আপনার যে ইনপুট সেন্টেন্সটা থাকবে সেটাকে প্রথমে ভ্যালুতে কনভার্ট করা লাগবে। তো বুঝতে পারছেন? তাহলে তো ক্যালকুলেশন করতে পারবেন না, পারবেন? না স্যার। পারবেন না। সো ধরেন এই যে স্টেপটা, এই স্টেপটাকে আমরা বলি সেন্টেন্সিয়াল ভ্যালু থেকে নাম্বারে কনভার্ট করা। ধরেন ফর এক্সাম্পল আপনাকে আমি বলে দিলাম একটা সেন্টেন্স যে আপনি আহ কি দিতে পারে, ধরেন এসি টেম্পারেচার ঠিক করা। ঠিক আছে, ধরেন আমি বলে দিলাম যে যদি রুমের টেম্পারেচার বর্তমানে 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে তাহলে আপনার রুমের এসির যে টেম্পারেচার সেটাকে বাড়াইতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল বলতেছি, আপনার এসির টেম্পারেচার যদি 25 থেকে 30-এর মাঝে থাকে তাহলে আপনার এসির টেম্পারেচার মডারেটলি বাড়াইতে হবে, খুব বেশি না। আবার বলতেছি, আপনার রুমের টেম্পারেচার যদি, থার্ড যে রুলটা, 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাহলে আপনার রুমের যে এসি সেটার টেম্পারেচার বাড়ানোর মানে কমানোর দরকারই নাই। ঠিক আছে। তো কি বলছি আবার বলি, 30 ডিগ্রি বা 30 ডিগ্রি বেশি হলে এসি টেম্পারেচার সে কমাই দিবে অনেক বেশি। যদি 25 থেকে 30-এর মাঝে থাকে তাহলে এসি টেম্পারেচার এত বেশি কমাবে না, কিছুটা কমাবে। যদি আপনার রুমের টেম্পারেচার 25-এর নিচে থাকে তাহলে আপনার এসি টেম্পারেচার সে কমাবেই না। রুল 3টা বুঝতে পারছেন? জি স্যার, 3টা আর কি রুল ওকে। বলে দিন। হ্যাঁ, এটা হচ্ছে 3টা রুল। এখন আপনার ইনপুট দেওয়া হইতেছে যে ধরেন আমার রুমের টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। তো 27 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, আমি কি বলছি যে 25 থেকে 30-এর মাঝে থাকলে মডারেটলি টেম্পারেচার মানটা বাড়াইতে, তাই না? জি স্যার। তাহলে আপনার কি মডারেটলি বানানো উচিত, কারণ আপনার ইনপুট ভেরিয়েবলের লাইন কি লেখা যে আপনার রুমের টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তো আপনার এসি টেম্পারেচার মডারেটলি বানানো উচিত, তাই না? হ্যাঁ। কিন্তু এই যে মডারেটলি বাড়াবেন বা বেশি বাড়াবেন, এইটা
বলতে কত ডিগ্রি এটা কি আপনি বলে দিয়েছেন এখনো? না না, বলেন নাই। বলে নেই। সো এই যে আপনার যে লাইনটা আপনি বলছেন যে আপনার রুমের টেম্পারেচার হচ্ছে এত ডিগ্রি, এই লাইনের পার্সপেক্টিভ থেকে আমি প্রথম ভেরিয়েবল পাইলাম টেম্পারেচার, টেম্পারেচারের ভ্যালু পাইলাম কত? 27°C। এই যে টেম্পারেচারের ভ্যালু 27°C, এটা হচ্ছে ক্রিজ ভ্যালু, এটাকে আপনার ফাজি ভ্যালুতে কনভার্ট করা লাগবে। দ্যাট মিনস আপনার রুমের টেম্পারেচার যে 27°C, কত হইতেছে? 3°C, তার বেশি না। আমাদের যে রুল, সেই রুল অনুসারে আমাদের ম্যাক্স টেম্পারেচার কত? 30 বা 30-এর বেশি, তাই তো? জি সো সেটাকে আপনি যদি 1 হিসেবে ক্রিজ ভ্যালু দেন, এবং আপনার যে লোয়েস্ট টেম্পারেচার কত বলছে 25 বা 25-এর কম, সেটাকে আপনি ক্রিজ ভ্যালু কত দিবেন? 0, তাই না? হ্যাঁ তাহলে যদি 30 বা 30-এর বেশির ক্রিজ ভ্যালু হয় 1, 0 মানে 25 বা 25-এর নিচের ক্রিজ ভ্যালু হয় 0, তাহলে 27-এর ক্রিজ ভ্যালু হবে কত? 0.4 বা 0.6 এর ক্লোজ টু সামথিং না? জি স্যার। এই যে মডারেট মানে 27°-এর যে আপনি আপনার সেট করা একটা ভ্যালু প্রোভাইড করতেছেন, এটাকেই বা এই কাজটাই করা হয় ফাজিফিকেশনে, যে আমার সেন্টেন্সের পরিবর্তে একটা নাম্বার সেট করে দিলাম। নাম্বার আমি 0.4 বা 0.6 কিভাবে সেট করছি এইটা জানা দরকার নাই, বাট এই স্টেপে যে আমি নাম্বার সেট করে দিচ্ছি এটা তো বুঝতে পারছেন। হ্যাঁ স্যার। সো এইটা হচ্ছে আমার ফাজিফিকেশন। তো দেখেন আমি তাহলে কি করছি, এরকম ভাবে যে টেম্পারেচারের পার্সপেক্টিভে আমি নাম্বার বসাইছি, এবং আমার যে ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সের বেসিসে আমি নাম্বার বসাবো। যেমন আমার ডিস্টেন্স যদি 10 কিলোমিটার, ধর আমি ভ্যালু বসালাম 1, আমার ডিস্টেন্স 0, তার মানে হচ্ছে আবার আপনার ওইখান মানে যে কোনো ভ্যালু আপনি বসাইতে পারেন। আপনার রুল প্রথমে কি বলা ছিল যে 30°C বা তার বেশি হইলে আউটপুট কত আসবে? মানে এসি টেম্পারেচার টেম্পারেচার কি কমাই হবে? দিতে হবে, দ্রুত করে কমাই টেম্পারেচার দিতে অনেক অনেক কমাই দিতে দ্রুত হবে। কমাই দিতে হবে। তো জি আচ্ছা, স্যার। আমি এসি বলছি তো, তাহলে আমি ডিস্টেন্স কেন বলতেছি? আবার তখন আমাকে ধরবেন না যে ডিস্টেন্স আউটপুট না, আমার আউটপুট হচ্ছে এসি টেম্পারেচার। সো আবার বলতেছি যে ধরেন আপনার টেম্পারেচার যদি থাকে 30 বা 30-এর বেশি, আপনি এসি টেম্পারেচার কমাবেন 5°C। আপনার রুমের টেম্পারেচার যদি হয় 25 থেকে 30, আপনি এসির টেম্পারেচার কমাবেন 3°C। আপনার রুমের টেম্পারেচার যদি হয় 25 বা তার নিচে, তাহলে আপনি টেম্পারেচার কমাবেন 0°C। এটা হচ্ছে আপনি ফাজিফিকেশনে গিয়ে সবগুলোর ভ্যালু বসাইলেন, ঠিক আছে? এখন আমি কি বলছি, রুমের টেম্পারেচার কত থেকে কত? 30 থেকে 25, এবং আমার ইনপুটে কত দেওয়া? ইনপুটে দেওয়া 27। সেক্ষেত্রে আমি 27। আর পঙ্কজ মিলে কত সিলেক্ট করলাম? ধরেন 0.4। এটা হচ্ছে আমার ফাজি ভ্যালু কার? আপনি যে ইনপুট ভ্যালুটা দিয়েছেন 27°C, সেটার ফাজি ভ্যালু কত হইছে? 0.4। এই পর্যন্ত ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে। এখন আপনার যে থার্ড স্টেপ রুল ইভ্যালুয়েশন, সেই ক্ষেত্রেও আপনার যে ফাজি ভ্যালু সেট করছেন এইগুলা সেট করে আপনার ক্যালকুলেশন করা লাগবে। যেমন ধরেন আমার প্রথম রুল হচ্ছে 30°C এর বেশি হলে টেম্পারেচার কমাবেন কত, তাই না? 5 ডিগ্রি নিয়ে কত যেন বললেন স্যার? ধরেন 5°C। 25 থেকে 30-এর মাঝে থাকলে কমাবেন কত? 3°C। 3°C। এবং 25-এর নিচে থাকলে কমাবেন 0°C। তো আমার জিরো রেঞ্জ ডিগ্রি কত? সেলসিয়াস 0 এবং 5, এটা আমার রেঞ্জ না? জি স্যার। তাহলে রেঞ্জের ভিতরে 0 এবং 5 এর ভিতরে 0 ডিগ্রি কমানো মানে আমি ধরে নিলাম ক্রিজ ভ্যালু 0, এবং 5 ডিগ্রি কমানো মানে ক্রিজ ভ্যালু 1। তাহলে আপনি কি 0 ডিগ্রি এবং 5 ডিগ্রি মাঝখানে যে বাকি ভ্যালু গুলো আছে 1 2 3 4 5, 3 4 আর কি, এই চারটার ফাজি ভ্যালু আপনি বসাতে পারবেন না কোনো রুল অ্যাপ্লাই করে? ধরেন 0 হইতেছে 0, 5 হইতেছে 1, তার মানে 4 কত? 0.8 আর 0.9, তাই না? হ্যাঁ স্যার, এমন বললেও ধরা যাবে, অথবা আরো আগে পিছিয়ে ধরানো যায়, এক একজন এক একটা ধরতে পারবে। হ্যাঁ, এটা কেমনে ধরবেন আমার উদ্দেশ্য না, বাট এটা তো ধরা যায়, তাই না? তো এই যে হ্যাঁ ভ্যালু হ্যাঁ। গুলা ধরছেন, এই ভ্যালু গুলা থেকে আপনার তখন রুলস এর ভিতরে যাওয়া লাগবে, যে আমার যদি এটা ঘটে এবং এটা ঘটে আউটপুট এইটা আসবে। এই যে এন্ড দিয়ে অ্যাড করা, তার মানে আপনাকে দুইটা ভ্যালুর মাঝখানে কোন ভ্যালুটা নেওয়া লাগবে? ধরেন মিনিমামটা। আমি মিনিমামটা নেওয়া লাগবে। যদি আপনার ম্যাক্স থাকে তাহলে আপনার কি নেওয়া লাগবে? ম্যাক্সিমামটা। অর এইভাবে থাকলে আবার ক্যালকুলেট করুন। তো এইভাবে প্রত্যেকটা রুলের বেসিসে আপনি একটা করে সিঙ্গেল ভ্যালু আউটপুট পাবেন না? জি স্যার। তাহলে তো প্রত্যেকটা রুলের পরিবর্তে আমরা একটা করে ভ্যালু, তাই তো? হ্যাঁ। এটাকে আমরা বলতেছি রুল ইভ্যালুয়েশন, যে প্রত্যেকটা রুলের ম্যাথমেটিক্যাল ভ্যালু ক্যালকুলেট করা। এই পর্যন্ত ক্লিয়ার? হুম। ওকে।
এরপরে আছে এগ্রিগেশন। এগ্রিগেশন মানে হচ্ছে এই যে মাল্টিপল রুলের পার্সপেক্টিভে আপনি মাল্টিপল ইন্ডিভিজুয়াল ভ্যালু পাইছেন, এই সবগুলাকে মিলে আপনার একটা সিঙ্গেল ভ্যালু ক্যালকুলেট করা লাগবে। এটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন এটা পরীক্ষায় দেওয়া থাকবে অথবা আপনার ইচ্ছা। ক্যালকুলেট যে করা লাগবে এটা বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, সো এটাকে আমরা বলতেছি এগ্রিগেশন। ফাইনাল স্টেপ যেটা সেটা হচ্ছে ডিফাজিফিকেশন। ফাজিফিকেশন আমরা কি করি? সেন্টেন্স থেকে নাম্বার বসাই। তাহলে ডিফাজিফিকেশনে কি করব? নাম্বার থেকে সেন্টেন্স বসাবো। এক্স্যাক্টলি। সো ওই যে আপনি যে একটা সিঙ্গেল ভ্যালু পাইছেন, ধরেন আপনি পাইছেন 4.5, দ্যাট মিনস এই 4.5 এর ডিফাসিফিকেশন করলে আউটপুটটা আসবে। আপনার ইনপুট কি দেওয়া ছিল যে আপনার রুমের টেম্পারেচার 27°C, এবং এখান থেকে আমরা আউটপুট কি চাইতেছিলাম যে আমার এসির টেম্পারেচার আমি কত কমাবো। তো এগ্রিগেশনের পরের স্টেপে যদি আপনি পান একটা সিঙ্গেল ভ্যালু যে 4.5, দ্যাট মিনস আপনার আউটপুটটা হবে যে এখন আপনি এসির টেম্পারেচার 4.5 কমাবেন, কারণ আপনার ইনপুট দিচ্ছেন কারেন্ট রুমের টেম্পারেচার 27°C। বোঝা গেছে? হ্যাঁ স্যার। অ্যাপ্লিকেশন বা ফাজি এক্সপার্ট সিস্টেম ডান। একটা কাজ করেন স্যার, স্যার মানে এটার উপরে অ্যাসাইনমেন্টে কিছু দিয়ে ওই সময় বাড়াই দিন, তাইলে আরো বেশি ভালো হবে আমাদের পড়ালেখাটা KSA 2 এর মধ্যে। ওকে, দিব। আর সময় একটু বাড়াই দিন স্যার। সো এখন বললেন কে কে আছেন? দাঁড়ান, রেকর্ডিং বন্ধ করি।